নির্বাচনের আগে ফ্যাসিস্টদের দোসরদের সরিয়ে প্রশাসনকে ঢেলে সাজানোর প্রস্তাব বিএনপির, নিরপেক্ষতা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া 2 বছরে 15% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আন্দোলন প্রত্যাহার, আজ থেকেই ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তার ট্রাইব্যুনালে হাজিরের তারিখ আজ, সুনির্দিষ্ট তথ্য নেই প্রসিকিউশনের কাছে। ভারতের সাথে সব চুক্তি বাতিলের বিষয়টি ঠিক নয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। একজন উপদেষ্টা যা প্রচার করেছেন তার অনেক কিছুই বাস্তবে নেই বলে দাবি। ত্রিভুজ প্রেমের শিকার জগন্নাথের ছাত্র জোবায়েদ, পরিকল্পনা করেই চালানো হয় হত্যাকাণ্ড বলছে পুলিশ। আদালতে দোষ স্বীকার, 3 আসামি কারাগারে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় আসার আহ্বান জানিয়েছে বিএনপি। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ থেকে ফ্যাসিস্টের দোসরদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগের প্রস্তাব দেন দলটির নেতারা। প্রধান উপদেষ্টা এই সময় জানিয়েছেন, নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল তার তত্ত্বাবধানেই হবে। সরকার নিরপেক্ষ থাকবে বলেও বিএনপি নেতাদেরকে আশ্বস্ত করেন তিনি। রোকনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে যায় বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। বৈঠকে আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও প্রশাসনের কিছু বিষয় সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেন তারা। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, সুষ্ঠু নির্বাচন করতে প্রশাসনকে নিরপেক্ষভাবে ঢেলে সাজাতে প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে বিএনপি। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন, যাদেরকে চিহ্নিত ফ্যাসিস্ট দোষর বলা হয়, তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি। জেলা প্রশাসন বিশেষ করে সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের, ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। আমরা সেই সঙ্গে পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। আমরা বলে এসেছি যে বিচার বিভাগে, বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, একটা তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। সেই জন্য প্রথমেই যে বিষয়টির প্রয়োজন হবে তা হচ্ছে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ একটা ধারণা জনগণের মধ্যে তৈরি করতে হবে। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। বৈঠকে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ করে বিএনপি। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা বিএনপি নেতাদের আশ্বস্ত করে বলেন, নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানেই হবে। নির্বাচনের শৃঙ্খলা বজায় রাখতে সক্ষম ব্যক্তিদেরই বেছে নেবে সরকার। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এর আগে আজ দুপুরে সফররত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য বৈঠক করে IRI প্রতিনিধি দল। এতে বিএনপির নেতৃত্ব দেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি
সহ দলে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। অন্যদিকে আইআরআই বোর্ড সদস্য ক্রিস্টোফার ফার্সনার এবং সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটি এর ইন্দো প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো লিসা কার্টিসের নেতৃত্বে বৈঠকে অংশ নেন আইআরআই এর প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠকে রাজনীতি, সমসাময়িক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন কিভাবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা যায় তা নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে বাংলাদেশ ব্যাংক সংস্কার জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানের একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে না পারলে দেশের সামনের দিকে এগোবে না। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার বিষয়ে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা ছাড়া অর্থনৈতিক কাঠামো গড়ে উঠবে না। আমির খসরু আরও জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকে কখনো রাজনৈতিক নিয়োগ দেয়নি বিএনপি। অর্থনীতিতে সব রকমের গুরুত্বপূর্ণ সংস্কার বিএনপি করেছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। 2 ধাপে তাদের বাড়ি ভাড়া বাড়ানো হবে 15%। শিক্ষা উপদেষ্টা ডক্টর CR আবরার বলেছেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাস্তব ও যুক্তিসম্মত অগ্রগতি হয়েছে। আগামী সরকার শিক্ষকদের আরও সুযোগ সুবিধা নিশ্চিতে পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করেন তিনি। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। বাড়ি ভাড়া বাড়ানোর দাবিতে টানা 10 দিন ধরে রাজপথে এমপিওভুক্ত শিক্ষকরা। আন্দোলনের মুখে বাড়ি ভাড়া 5% বাড়ানোর ঘোষণা দিলেও প্রত্যাহার হয়নি আন্দোলন। শিক্ষকদের চলমান আন্দোলনের মুখে মঙ্গলবার বাড়ি ভাড়া 15% বাড়ানোর কথা জানায় সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নভেম্বর থেকে মূল বেতনের 7.5% এবং আগামী জুলাই থেকে 15% বাড়ি ভাড়া পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা। 1 নভেম্বর 2025 তারিখ হতে মূল বেতনের 7.5% হারে সর্বনিম্ন 2000 টাকা এবং 1 জুলাই 2026 তারিখ হতে উক্ত 7.5% অতিরিক্ত আরও 7.5% অর্থাৎ মূল বেতনের সর্বমোট 15% হারে সর্বনিম্ন 2000 টাকা নির্ধারণ করা হয়েছে। এই সম্মতিটা পেয়েছি। আর যেগুলো প্রথাগত যেসব শর্ত থাকে সেই শর্তগুলো এই সম্মতি বিষয়ক স্মারকে উল্লেখিত আছে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষা উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে চলমান সংকটের সমাধান হয়েছে। শিক্ষকরা এখন পাঠদানে মনোযোগ দেবেন এমন আশা তার। আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষক, ছাত্ররা, শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, হ্যাঁ, শিক্ষার মান উন্নয়ন ঘটুক, অবশ্যই আমরা চাই। এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা, এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধা তারা এটা দিতে তারা অপারগ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবেন। বৈঠকে শিক্ষক প্রতিনিধিরা উৎসব ভাতা বৃদ্ধি ও বদলি প্রক্রিয়ার বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। 15% বাড়ি ভাড়া বাড়ানোর দাবি মেনে নেওয়ার আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষকরা। আজ থেকেই ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন তারা। গত কয়েকদিনের আন্দোলনে শিক্ষার্থীদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিন শনিবার অতিরিক্ত ক্লাস নেওয়ারও আহ্বান জানিয়েছেন শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গত 10 দিন ধরে আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষকরা। অবশেষে সুখবর পান তারা। মঙ্গলবার দুপুরের আগেই বাড়ি ভাড়া 15% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে আন্দোলনের স্থান পরিণত হয় উৎসবে। আন্দোলন সমাপ্তির ঘোষণা দেন শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। আন্দোলনে সমর্থন দেয় বিএনপি, জামাত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান তিনি। আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের সকল আন্দোলন কর্মসূচি আমরা প্রত্যাহার করছি। বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত যে কয়টা শনিবার আছে আমরা এই কয়টা শনিবার আমরা এ সময় সন্তোষ প্রকাশ করে সবসময় শিক্ষকদের পাশে থাকার ঘোষণা দেন আন্দোলনে সহমর্মিতা জানাতে আসা এনসিপি নেতারা। বিশেষ করে শিক্ষকদেরকে যাতে রাস্তায় নেমে আন্দোলন করতে না হয়, অনশন করতে না হয়, সেই রাজনীতিটাই আমাদের করতে হবে। সামনে আসেন।
বাড়ি ভাড়া বাড়ানোর খবরে উচ্ছ্বাস প্রকাশ করে সরকারকে ধন্যবাদ জানান সাধারণ শিক্ষকরা। আন্দোলন এবং অনশনে থাকার পরে আমরা যে আজকে বিজয় অর্জন করেছি, এটি হচ্ছে সমগ্র শিক্ষক জাতির জন্য আনন্দের। দীর্ঘদিনের একটা বঞ্চনা থেকে অন্তত আমাদের একটা প্ল্যাটফর্মে আমাদের বাড়ি ভাড়ার যে ধারাটা অব্যাহত হলো, আশা করি এই ধারার মাধ্যমে একদিন জাতীয়করণ হবে ইনশাআল্লাহ। আমরা ক্লাসে ফিরে যাব, ছেলেমেয়েরা প্রাণ ফিরে পাবে। আমাদের আগামীতে পরীক্ষা রয়েছে। আমরা খুশি, সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। দুপুরের পরপরই শহীদ মিনার এলাকা ছেড়ে দেন শিক্ষকরা। বেশ কয়েকদিন আন্দোলন সংগ্রামের পর অবশেষে হাসি ফুটে উঠেছে শিক্ষক সমাজের মুখে। এমপিওভুক্ত শিক্ষকরা এই শহীদ মিনারে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিলেন। তাদের দাবি যে বাড়ি ভাড়া বাড়ানোর কথা, সেটি সরকার মেনে নিয়েছে। তারা বলছেন বাকি দাবিগুলো পর্যায়ক্রমে সরকার মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই তারা আন্দোলন শেষ করে ক্লাসে ফিরে যাচ্ছেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, শহীদ মিনার, ঢাকা। গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে আগামীকাল ট্রাইব্যুনালে হাজিরের তারিখ রয়েছে। এদিকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দাবি করেছেন, জুলাই আন্দোলনে 1400 মানুষকে হত্যার নির্দেশ দেননি শেখ হাসিনা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের পক্ষে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তিনি সেগুলো খণ্ডন করে তার যুক্তি উপস্থাপন করেন। আদালতের সময় শেষ হওয়ার পর বুধবার পর্যন্ত যুক্তিতর্ক উপস্থাপন মুলতবি করে আদেশ দেয় ট্রাইব্যুনাল। এদিকে কাল সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে কিনা সে বিষয়ে প্রসিকিউশনের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের 2টি মামলায় 8 অক্টোবর শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে 22 অক্টোবর হাজিরের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে 15 জন কর্মরত এবং 8 জন সাবেক সেনা কর্মকর্তা। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে অর্ডার দেওয়া হয়েছিল যে উনি এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট এক্সিকিউট করবেন এবং যে সকল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও এই অ্যারেস্ট অফ ওয়ারেন্টের একটা কপি পাঠানো হয়েছিল। এখন এই আইন অনুযায়ী 2টি কাজ ওনারা করতে পারেন। একটি হলো যে ওনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট সম্পর্কে জ্ঞাত হয়ে ট্রাইব্যুনালে এসে হাজির হতে পারেন, অথবা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে নিয়ে আসতে পারে। এই দুটির যে কোনো একটি হতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের ইচ্ছে, আর জনগণের ইচ্ছে হচ্ছে সংবিধানের মৌলিক কাঠামো, এমন যুক্তি তুলে ধরেছেন আইনজীবী শরীফ ভূঁইয়া। তত্ত্বাবধায়ক বাতিলের রায় আইনগতভাবে দুর্বল, আইন বুঝতে ও প্রয়োগে ভুল হয়েছে বলে আদালতকে যুক্তি দেন এই আইনজীবী। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের আপিল বেঞ্চে এই শুনানি হয়। আপিল শুনানির প্রথম দিনে সুজন সম্পাদক সহ 5 জনের আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেছেন, সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই ব্যবস্থা বাতিল করে ধ্বংস করা হয়েছে গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে। তাই জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা দরকার। আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করে আপিল বিভাগ। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেছেন, আপিলের রায় যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরেও আসে তবুও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হতে হবে। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন বিশিষ্টজন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের আমির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও এর পক্ষভুক্ত হন। একজন উপদেষ্টা ভারতের সঙ্গে চুক্তি বাতিলের যেসব বিষয় প্রচার করেছে সেগুলোর অনেক কিছুই বাস্তবে নেই, উনি এটি না করলেও পারতেন বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সম্প্রতি ফেসবুক পোস্টে ভারতের সাথে চুক্তি বাতিলের বিষয়টি জানান LJRD উপদেষ্টা আসিফ মাহমুদ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের সাথে সকল চুক্তি বাতিলের বিষয়টি সঠিক নয়। ত্রিপুরায় 3 বাংলাদেশি হত্যার ঘটনায় এখনও জবাব দেয়নি ভারত। আশ্বস্ত করেন, পারস্পরিক স্বার্থ বজায় রেখে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা হবে। বলেন, রাশিয়া বা অন্য কোনো দেশ বেআইনিভাবে কিংবা অন্য কোনো উপায়ে গিয়ে ইচ্ছাকৃতভাবে সৈনিক হিসেবে যুদ্ধে অংশ নিলে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া কঠিন। তবে জোরপূর্বক বাংলাদেশি কোনো নাগরিককে যুদ্ধ করালে সে ব্যাপারে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মানবাধিকার সংগঠনের সকল দাবি মানা সম্ভব নয়। যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নয়। এর অধিকাংশ
এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেনরিজের সাথে, গার্ডেনরিজ শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সব কিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। ফায়ার সার্ভিসের কোনো গাড়িকে কার্গো ভিলেজে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়, এমন দাবি করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মোহাম্মদ সিদ্দিক। মঙ্গলবার বেবি চক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। এ বিষয়ে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে। বেবি চক চেয়ারম্যান জানিয়েছেন, শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় আইকাও প্রোটোকল অনুযায়ী নিয়ম মেনে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। রানওয়ে অ্যাপ্রোচে স্তূপ করে রাখা পণ্যের কারণেই অগ্নি নির্বাপনের গাড়ি ঢুকতে বেশি সময় লেগেছে বলে স্বীকার করেন তিনি। আগুনের ঘটনায় বিমানবন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না এমন দাবিও তার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের স্বার্থে কোনো সংস্থার ওপর দায় চাপানো ঠিক হবে না। আমদানির কুরিয়ার সার্ভিস থেকেই কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত জানিয়ে তিনি বলেন, কার্গো অপারেশন একদিনের জন্য বন্ধ রাখা হয়নি। সমস্ত যাত্রী ব্যাকলগগুলো আমরা ক্লিয়ার করতে সক্ষম হই এবং পরদিন বিকাল 4টা থেকে আজকে পর্যন্ত ইনশাল্লাহ আমাদের বিমানের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক আছে। যে যে এয়ারলাইন্স অপারেটররা এক্সট্রা ফ্লাইট দিয়েছেন মাননীয় উপদেষ্টা মহোদয় ডিক্লেয়ার করেছেন, তাদের জন্য সমস্ত রকম যে আমরা কর অথবা যে ট্যাক্স ট্যারিফগুলো ছিল মাননীয় উপদেষ্টা মহোদয় সেটা বলেছেন আগামী 3 দিন মানে 21 তারিখ রাত 12টা পর্যন্ত যদি কোনো এয়ারলাইন্স অতিরিক্ত ফ্লাইট দেয় তাদের জন্য এগুলো মওকুফ করা হবে। ত্রিভুজ প্রেমের বলি হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ। প্রেমিকা বর্ষার পরিকল্পনাতেই হত্যা করা হয় তাকে। বর্ষা আর তার আরেক প্রেমিক মাহিরের পরিকল্পনায় সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। পুলিশ বলছে, শবনম বর্ষা একই সঙ্গে জুবায়েদ ও মাহিরের সাথে প্রেম করত। এক পর্যায়ে জুবায়েদের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় এবং আরেক প্রেমিক মাহিরের সাথে পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়। এই খুনের জন্য রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে দাবি পুলিশের। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়েদ বাসায় পড়াতে গিয়ে পড়ানোর সময় তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছাত্রী শবনম বর্ষার। কিন্তু বর্ষা একই সাথে সম্পর্ক চালিয়ে যায় তার আরেক প্রেমিক মাহির সঙ্গে। এক পর্যায়ে বর্ষা আর মাহির জুবায়েদ হত্যার পরিকল্পনা করে এমন দাবি পুলিশের। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জুবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময়, এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জুবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয় তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সেটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জুবায়েদ অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। পুলিশ বলছে, জুবায়েদকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন বর্ষা। প্রাণ ভিক্ষা চাইলেও মন গলেনি বর্ষার। এই খুনের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি পুলিশের। মেয়েটা চালু, দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে। একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে, ও যখন চার্জ করছে এটা কবে নাগাদ 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস শবনম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, 3 জনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই, এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী। এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই বা আমরা ওই দিকে তেমন কিছু পাইও নাই। জুবায়েদের স্বজনরা বলছেন, ভেবেচিন্তে মামলা করা হয়েছে। ত্রিভুজ প্রেম কথাটা এখানে মোটেও খাটবে না। এখানে হচ্ছে এক বখাটের ইপটিজিং এর হাত থেকে বাঁচাইতে গিয়ে, ছাত্রীকে বাঁচাতে গিয়ে শিক্ষক নিহত হয়েছে। বর্ষা জুবায়েদের প্রতি দুর্বল হয়েছে, এটা আমার ধারণার। কিন্তু জুবায়েদ তার প্রতি কোনো দুর্বলতা ছিল এটা কাউকে বলেও না, এটা কেউ জানেও না। তবে নিছক প্রেমের কারণে এমন হত্যাকাণ্ড মানতে নারাজ জুবায়েদের পরিবার। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার অভিযোগ স্বীকার করেছে মামলার প্রধান আসামি মাহির ও শবনম বর্ষা সহ ৩ জন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় জোবায়েদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার ৩ জন আসামিকে। রাজধানীর বংশাল থানায় দায়ের করা মামলায় তাদেরকে আদালতে তোলা হয়। আদালতে জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করে তারা। পরে আদালতে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় ন্যায় বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। বিজ্ঞ আদালতে 164 এর জন্য আবেদন করা হয়েছে এবং 164 এ মাহির, বর্ষা এবং মাহিরের বন্ধু 3 নং আসামি বিজ্ঞ আদালতে 164 জবানবন্দি দিয়ে দোষ স্বীকার করেছেন। আমরা চাই, যেহেতু এটা একটা চাঞ্চল্যকর ঘটনা, এই মামলার যাদেরকে সাক্ষী করা হবে, 161 নেওয়া হবে, চার্জশিট তৈরি করা হবে, সকল আইনের প্রসিডিউর সুন্দরভাবে মেনটেন করে এই মামলাকে প্রসিডিউর করা, যেন ভবিষ্যতে ট্রায়াল ফেস করতে গিয়ে আমরা যেন কোনো সমস্যার সম্মুখীন না হই। জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কর্মপন্থা নির্ধারণ করে কেন্দ্রীয় সেল গঠন করা হবে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় তিনি এই তথ্য জানান। প্রধান নির্বাচন কমিশনার বলেন, এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআই এর অপব্যবহার রোধ করতে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন। ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে। তিনি বলেন, এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে। সিইসি আরও বলেন, নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তাও নির্ধারণ করা জরুরি। এছাড়াও দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় হামলা ও হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। গেল ২৪ ঘন্টায় হত্যার শিকার হয়েছে আরও অন্তত ১৩ জন ফিলিস্তিনি। এতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা, যদিও চুক্তি বাঁচাতে এরই মধ্যে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সের তথ্য মতে সোমবার পূর্ব গাজা সিটির আল শাফা এলাকায় আলাদা হামলায় অন্তত ৪ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তথাকথিত তুফা সংলগ্ন গুজাইরা সীমান্তে অতিক্রম করায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি নেতানিয়াহু প্রশাসনের। ১০ অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর ১১ দিন শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। এরই মধ্যে শুধু রবিবারই হত্যার শিকার হয়েছে ৪২ জন। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার তাগিদ দিয়েছে জাতিসংঘ। এমনকি আন্তর্জাতিক মানবিক আইন ভঙ্গের জন্য দোষীদের শাস্তির আওতায় আনারও আহ্বান জানিয়েছে বিশ্ব সংস্থা। যুদ্ধবিরতি চুক্তিকে এগিয়ে নিতে সোমবার ইসরায়েল সফরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। পরিস্থিতি সামাল দিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জামাতা জারেড কুশনারকেও ইসরায়েলে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্প। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নির্বাচনের আগে ফ্যাসিস্টদের দোসরদের সরিয়ে প্রশাসনকে ঢেলে সাজানোর প্রস্তাব বিএনপির, নিরপেক্ষতা নিশ্চিতের আশ্বাস প্রধান উপদেষ্টার। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ২ বছরে ১৫% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি, আন্দোলন প্রত্যাহার, আজ থেকেই ক্লাসে ফেরার ঘোষণা শিক্ষকদের। গুমের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের তারিখ আজ, সুনির্দিষ্ট তথ্য নেই প্রসিকিউশনের কাছে। ভারতের সাথে সকল চুক্তি বাতিলের বিষয়টি ঠিক নয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। একজন উপদেষ্টা যা প্রচার করেছেন তার অনেক কিছুই বাস্তবে নেই বলে দাবি। ত্রিভুজ প্রেমের শিকার জগন্নাথের ছাত্র জোবায়েদ, পরিকল্পনা করেই চালানো হয় হত্যাকাণ্ড বলছে পুলিশ। আদালতে দোষ স্বীকার, ৩ আসামি কারাগারে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।